আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল শওকত আকবরে। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 2 সেট অফ ফাংশন থেকে অনুশীলনী 2-1 থেকে কয়েকটি সমস্যার সমাধান করব। আজকে আমরা প্রথম পর্বে অংশ নিচ্ছি, এটা কয়েকটি পর্বে বিভক্ত থাকবে। আজকে আমরা অনেক বেশি থিওরিটিক্যাল আলোচনা করব। আজকে আমরা প্রথমেই সেট কাকে বলে সেটা সম্পর্কে একটা ধারণা নিতে চেষ্টা করব, তারপর আমরা অনুশীলনীর প্রশ্নগুলোতে যাব। সেট শব্দটা ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা ওয়ার্ড সেট। এটা ইংরেজিতে 82টা অর্থে ব্যবহৃত হয়। কিন্তু তো আমরা যদি সেট বলি, আমরা আমাদের দৈনন্দিন জীবনের কিছু উদাহরণ দেখি, তারপর কাকে বলে যাব। যেমন আমরা যদি বলি ফার্নিচার সেট, একটু খেয়াল করি, ফার্নিচার সেট। তো ফার্নিচার সেট বললে তুমি কি বুঝবে? যে চেয়ার, টেবিল, আলনা, সোফা, খাট ইত্যাদি ইত্যাদি, আরো বলা যায়। আমি যদি বলি জগ সেট, তো জগ সেট বললে কি বুঝাবে? গ্লাস বুঝাবো আর জগ বুঝাবো। আমরা যদি বলি পাখিদের সেট, তাহলে আমরা কি বলবো? দোয়েল, তারপর কবুতর, ময়না। এখন তুমি চিন্তা করো, আমি যদি বলি ফার্নিচার সেট, সে ফার্নিচার সেটে যদি আমি লিখে দিই যে কি ময়না, তুই বলবে এটা কি হলো স্যার? আপনি ফার্নিচার সেট বললেন না, ফার্নিচার সেটে তো ময়না হবে না। ময়না কিভাবে হয়? ময়না তো একটা পাখি। ফার্নিচার সেট তো আসবাবপত্র, অর্থাৎ কাঠ দিয়ে আমরা ব্যবহার করি এইরকম সামগ্রীগুলিকে ফার্নিচার বলি, সুতরাং ওইখানে তো ময়না হবে না। আবার আমি যদি বলি পাখিদের সেট, সেখানে যদি আমি টেবিল লিখি, তুই বলবেন স্যার এইটাও তো হবে না। কিভাবে হবে? স্যার পাখি, দোয়েল, কবুতর, ময়না ঠিক আছে, ওখানে একটু টেবিল কিভাবে ঢুকবে? ওর তো প্রাণই নাই, ও ওইটার ভিতর থাকবে না। অর্থাৎ আমি যে মাত্র ফার্নিচার সেট বলি, সেখানে আমি বুঝে নিই যে সেখানে চেয়ার, টেবিল, আলনা, সোফা হবে, কিন্তু ময়না, গ্লাস, জগ এগুলো হবে না। এই যে কে হবে কে হবে না, এই ব্যাপারটাকে আমরা ম্যাথে যেটা দিয়ে প্রকাশ করি সেটাকে বলা হয় সুনির্ধারিত। সুনির্ধারিত মানে সেখানের ভিতর কে কে হবে কে কে হবে না তাকে সুস্পষ্টভাবে বোঝা যাবে। অর্থাৎ আমি যখনই ফার্নিচার সেট বলবো তখনই বুঝবো এখানে চেয়ার, টেবিল, আলনা, কাঠ হবে, সেখানে অ্যাস্টাবলারের একটা মেশিন হবে না, সেখানে ময়না হবে না, সেখানে চক হবে না। অর্থাৎ কে কে হবে কে কে হবে না তা বোঝা যাবে। তো সেটের সংজ্ঞার সময় এই কথাটা খুব ইম্পর্টেন্ট। বাস্তব জগতের অথবা চিন্তা জগতের বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। বাস্তব জগতের অথবা চিন্তা জগতের বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। সুনির্ধারিত বলতে কে কে ওর ভিতর থাকবে, কে কে ওইটার ভিতর থাকবে না, সেটা সুস্পষ্টভাবে বোঝা যাবে, এটাকে বলা হয় সুনির্ধারিত। এটা বাস্তব জগতেরও হতে পারে, এটা এমনকি চিন্তা জগতেরও হতে পারে। অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। তো ম্যাথে যখন আমরা সেটের নাম লিখব, ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে লিখব, যেমন বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই, বড় হাতের জেড, বড় হাতের পি, বড় হাতের কিউ, বড় হাতের আর। অর্থাৎ সেটের নাম যখন আমরা লিখব সেটাকে ক্যাপিটাল লেটার দিয়ে, স্মল লেটার দিয়ে না। আবার সেটের উপাদানগুলো যখন লিখব, মনে করো তুমি ইংরেজি বর্ণমালা ABC হলো একটা সেটের উপাদান, তখন কিন্তু তাদেরকে স্মল লেটারের দিতে হবে। এবং সেট লেখার সময় আমরা একটা ব্র্যাকেট ইউজ করি। এই যে মনে করো ময়না, দোয়েল, তারপর কবুতর, মনে করো এইটা সেটের নাম। অর্থাৎ সেটের উপাদান ময়না, দোয়েল এবং কবুতর, এই তিনটা পাখি নিয়ে আমি একটা সেট গঠন করেছি যার নাম দিয়েছি এ। এই যে ব্র্যাকেট দেখছো, এটার নাম কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না, এর নাম কার্লি ব্র্যাকেট।
কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট বলে ফেলি, সেকেন্ড ব্র্যাকেটের মতো দেখতে বলে, কিন্তু সেট থিওরিতে তুমি যখন উপরের ক্লাসে সেট থিওরি আলোচনার বই পড়বা, সেখানে দেখবে স্পষ্টভাবে লেখা আছে এটার নাম কার্লি ব্র্যাকেট। তবুও আমরা সবাই সেকেন্ড ব্র্যাকেটই বলি, কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট বলবো না, আমরা বলবো কার্ল ব্র্যাকেট অথবা কার্লি ব্র্যাকেট। তো সেটকে প্রকাশ করার জন্য কার্লি ব্র্যাকেট দেওয়া লাগবে এবং সেটের উপাদানগুলোর মাঝখানে এরকম কমা দিতে হবে, অর্থাৎ একটা উপাদান কমা, আরেকটা উপাদান কমা, আরেকটা উপাদান কমা, এবং এবং ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দিয়ে সেটের নাম লেখা হয়। এখন মনে করো তুমি যে বি একটা সেট যার উপাদান 1 ক এবং মনে করো এ, তাহলে 1 এ সেটের উপাদান, বি সেটের উপাদান, 1 বি সেটের উপাদান, সেটা আমরা লিখবো এরকম 1 বিলংস টু বি। এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টুর বাংলা আমি উপাদান লিখতে পারি, সদস্য লিখতে পারি, যে কোনোটা লেখা যাবে। তাহলে ক বি সেটের উপাদান, সেটা কি লিখবো? ক বিলংস টু বি। এ বি সেটের উপাদান কি লিখবো? এ ইজ বিলংস টু বি। কিন্তু 10 বি সেটের উপাদান নয়, সেটা কিভাবে লিখবো? 10 ইজ নট এ বিলংস টু বি। তাহলে কোনো একটা সেটের মনে করো 5 এ সেটের উপাদান, 5 বিলংস টু এ, 10 এ সেটের উপাদান নয়, 10 ইজ নট বিলংস টু এ। শিক্ষার্থীরা, সেটকে প্রকাশ করার দুইটা পদ্ধতি আছে, সেই দুইটা পদ্ধতি আমরা আজকে খুব নিজেদের কাছে ক্লিয়ার করে নিব। আমরা যারা সেট আজকে প্রথম পড়ছি তারা যেন এরপরে ব্যাপারটা না বলি, আর যারা আগে পড়ে ফেলেছো এরা তো বুঝোই, আমরা আরেকটু ক্লিয়ার করে নিই। সেটকে প্রকাশ করার দুইটা পদ্ধতি আছে। সেটকে প্রকাশের পদ্ধতি হলো দুইটা, সেটের প্রকাশের পদ্ধতি দুইটি। সে দুইটি কি? একটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটার নাম শিক্ষার্থীরা তালিকা পদ্ধতি। আমরা একটু বুঝতে চেষ্টা করব। সেটকে প্রকাশ করার পদ্ধতি দুইটা, একটার নাম তালিকা পদ্ধতি, আরেকটার নাম সেট গঠন পদ্ধতি। আমরা উদাহরণ দিয়ে বুঝবো, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বুঝবো। মনে করো এ সেট ইকুয়াল টু বাংলাদেশের বিভাগসমূহ, বাংলাদেশের বিভাগসমূহ। আবার আমি ঠিক সেটাই লিখলাম যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, এখন অবশ্যই রংপুরও বিভাগ হয়েছে, রংপুর। আমরা কি বলছি এখানে? দেখো অ্যাসেট বাংলাদেশের বিভাগসমূহ, অ্যাসেট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, আমরা বরিশাল বাদ দিয়েছি, দুঃখিত, বরিশাল, সিলেট, রংপুর। তো আমরা একটু করে বুঝতে চেষ্টা করি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, এটা দ্বারা যা বোঝাচ্ছে বাংলাদেশের বিভাগসমূহ, সেম কথা বোঝাচ্ছে, কিন্তু প্রকাশের পদ্ধতি দেখো ভিন্ন। এখানে কি করা হয়েছে? উপাদানগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এখানে উপাদানগুলোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, অর্থাৎ যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুস্পষ্টভাবে বর্ণিত থাকে সেই পদ্ধতিটাকে বলবো আমরা তালিকা পদ্ধতি, আর যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করা থাকে তাকে বলবো আমরা সেট গঠন পদ্ধতি। যেমন আরেকটা, আমরা যদি বলি বেজোড় সংখ্যাসমূহ, বেজোড় সংখ্যাসমূহ। আবার আমরা যদি বলি সেইটাকে কি লিখতে পারবো? 1 3 5 7 ডট 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 ডট, দুটোই কইছে, বাট প্রকাশবন্দি ভিন্ন। এখানে কিন্তু উপাদানসমূহের বৈশিষ্ট্য লেখা আছে, বেজোড় সংখ্যা, আর এখানে উপাদানগুলো স্পষ্টভাবে বলা আছে 1 3 5 7। তাহলে সেটকে প্রকাশ করার পদ্ধতি কয়টা? দুইটা। একটা পদ্ধতির নাম সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলোর বৈশিষ্ট্যটা উল্লেখ থাকে, তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুস্পষ্টভাবে লেখা থাকে এবং উপাদানগুলোর মাঝখানে কমা দিতে হয়। তো আজকে আমরা প্রথমে সেই রকম দুইটা প্রবলেম সলভ করব, যে
তালিকা পদ্ধতিতে সেটের বর্ণনা করা থাকবে, সেটাকে সেট গঠন পদ্ধতিতে নিয়ে যেতে হবে। সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করা থাকবে, তাকে আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে যাব। প্রথমে আমরা 1 নম্বর করব। 1 নম্বর আমাদের বইয়ের যে 1 নম্বর সমস্যাটা, সেখানে বলা আছে যে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যেমন 1 নম্বর, 1 নম্বরের ক, এই সেটটাকে আমরাকে কোন পদ্ধতিতে নিয়ে যেতে হবে? তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, খুব মনোযোগী হবে। অর্থাৎ এই সেটটা সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করা আছে, তোমাকে নিয়ে যেতে হবে তালিকা পদ্ধতিতে। চলো আমরা চেষ্টা করি। অর্থাৎ এই সেটটাকে সেট গঠন পদ্ধতি মানে কি? যেখানে উপাদানগুলোর বৈশিষ্ট্য থাকবে, উপাদানগুলো সুস্পষ্টভাবে লেখা থাকবে না, তার মানে এখানে উপাদানগুলোর বৈশিষ্ট্য আছে। আমাকে কোথায় নিয়ে যেতে হবে? তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। অর্থাৎ উপাদানগুলো সুস্পষ্টভাবে কি করতে হবে? বের করতে হবে। তো দেখো এখানে কি বলছে, দেখো আমরা কিছু ব্যাখ্যা করি। এই চিহ্নটার নাম হলো সাজদেট। সাজদেটের বাংলা হচ্ছে যেন অথবা যাতে, এবং বড় এনের বাম পাশে এরকম একটা চিহ্ন থাকলে এটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের সেট। আর ন্যাচারাল নাম্বারের সেট হলো যে সংখ্যাগুলো গণনা করা যায়। দেখো 0 গণনা করা যায় না, -1 গণনা করা যায় না, -2 গণনা করা যায় না, তারা ন্যাচারাল নাম্বার না। ন্যাচারাল নাম্বার হবে স্বাভাবিক সংখ্যা, যাদেরকে আমরা গুনতে পারবো। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে 1 2 3 4 5 6। তাহলে আমরা যখনই ক্যাপিটাল এন এর পাশে এরকম একটা চিহ্ন দেখব, সেটা দ্বারা বুঝবো এটা দ্বারা ন্যাচারাল নাম্বারের সেট বোঝাচ্ছে। x belongs to natural number such that x square greater than 9 এবং x cube less than 130। তার মানে কি বলছে স্টুডেন্টরা? যে এই সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে, সবাই হবে না, যেন সবাই না, যাদের বর্গ 9 এর থেকে বড় এবং যাদের গণ 130 এর থেকে ছোট। আমরা আবার দেখি কি বলছে, যে এই সেটটার উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা। x belongs to natural number, এর উপাদান ন্যাচারাল নাম্বার। সব ন্যাচারাল নাম্বার না, যাদেরকে বর্গ করলে 9 এর থেকে বড় হবে এবং যাদেরকে গণ করলে 130 এর থেকে ছোট হবে। তো আমরা দেখি, আমরা প্রথমেই লিখি যে আমরা জানি ন্যাচারাল নাম্বারের উপাদান কি কি লিখবে, 1 2 3 4 5 and so on শেষ। অর্থাৎ এটা তুমি লিখে শেষ করতে পারবে না, ন্যাচারাল নাম্বার লিখে কেউ কখনোই শেষ করতে পারে না, এই জন্য আমরা and so on দিয়ে শেষ করে দিই। তো এখন দেখো, এখন x ইকুয়াল টু যদি 1 হয়, x ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1। এবং সেটা 9 এর থেকে কি না, বড় না। 1 কি 9 এর থেকে বড় না। এবং x কিউব ইকুয়াল টু কি হয়? 1, সেটা 130 থেকে ছোট। এটা ঠিক আছে, 130 এর থেকে ছোট। x ইকুয়াল টু আবার 2 হলে x স্কয়ার ইকুয়াল টু কি হয়? 4, সেটাও কিন্তু 9 এর থেকে বড় নয়। আবার x কিউব ইকুয়াল টু কি হয়? 2 দুগুণে 4 8, সেটা 130 থেকে ছোট। আবার x ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে x কিউব ইকুয়াল টু 9, কিন্তু 9 তো 9 এর সমান, 9 এর তো বড় না। x কিউব ইকুয়াল টু x স্কয়ার 9, তোমাকে বলছে তো 9 এর থেকে বড়, কিন্তু এটা তো 9 এর সমান, 9 এর বড় না। আবার x কিউব ইকুয়াল টু 27, এটা 130 থেকে ছোট, ঠিক আছে। আবার x ইকুয়াল টু যদি 4 হয়, সেটা হবে x স্কয়ার ইকুয়াল টু 16, হ্যাঁ এটা ঠিক আছে, 9 এর থেকে বড়। আবার x টু দি পাওয়ার কিউব সমান 4 4 16, 4 16 64, 4 16 64, হ্যাঁ 64 130 থেকে ছোট। আমরা x ইকুয়াল টু কি দিই? 5 দিই। 5 দিলে x স্কয়ার সমান 25, 25 অবশ্যই 9 এর চেয়ে বড়। আবার x কিউব সমান 125, 5 5 25, 5 25 125, সেটা 130 থেকে ছোট, এটাও ঠিক আছে। x ইকুয়াল টু 6 হলে x স্কয়ার ইকুয়াল টু 36, 36 কিন্তু 9 এর থেকে বড়। আর x কিউব ইকুয়াল টু 216, তবুও আমরা একটু করে দেখি, 6 গুণ 6 গুণ 6 ইকুয়াল টু 216। তো 216 কি 130 থেকে
ছোট না বড়। তাহলে আমাকে কি বলছে, দুইটা শর্তই ফুলফিল করতে হবে, বর্গ 9 থেকে বড় হতে হবে, গণ 130 থেকে ছোট হবে। এখন তুমি খেয়াল করে দেখো, এক যখন x অর্থাৎ ন্যাচারাল নাম্বার 1টা যখন আমি নিব তখন বর্গ 9 থেকে বড় হচ্ছে না, তো দুটো শর্ত তো পূরণ করতে হবে। 130 থেকে ছোট হচ্ছে গণ, বাট বর্গ তো 9 থেকে বড় না, তাহলে এটা আমরা গ্রহণযোগ্য না। আবার এইটা দেখো, x = 2 হলে 4 তো 9 থেকে বড় না, হ্যাঁ গণ 130 থেকে ছোট, কিন্তু দুটো শর্ত তো ফুলফিল করছে না, তাহলে এটাও হবে না। ঠিক 3 দিলে একই কেস, হচ্ছে না, কিন্তু দেখো এটা হচ্ছে, এবং 5ও হচ্ছে, কিন্তু 6 এ গিয়ে সমস্যা হচ্ছে। 6 এর গণ 130 থেকে বড় হয়ে গিয়েছে। এখন 6 এর গণ যদি 130 এর থেকে বড় হয়ে যায়, 7 এর গণ তো 130 এর থেকে বড় হবে, 8 এর গণ তো আরো হবে, তাহলে বাকি সংখ্যাগুলো হবে না। তাহলে এই সেটের উপাদান কি হবে? সুতরাং নির্ণয় সেটটি কিভাবে হবে? এর উপাদান কে কে? 4 এবং 5। আশা করছি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। অর্থাৎ এই সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করা আছে, আমরা তাকে তালিকা পদ্ধতিতে বর্ণনা করলাম। অর্থাৎ এর উপাদান 4, 5, আর এটাকে যখন এর বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করি, এভাবেই প্রকাশ করতে হয়। এরপরে দেখো, আমরা 1 গ করছি, এই সেটটাকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। অর্থাৎ এটা সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করা আছে, কিন্তু আমাকে তালিকা পদ্ধতিতে বর্ণনা করতে হবে। এখানে কি বলছে? says x belongs to natural number such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তিনটা বৈশিষ্ট্য বলছে এই সেটের। কি কি বৈশিষ্ট্য? স্বাভাবিক সংখ্যা হতে হবে, কতক্ষণ আগেই বললাম যাদেরকে গণনা করা যায়। 36 এর গুণনীয়ক হতে হবে সংখ্যাটা, স্বাভাবিক সংখ্যাটা, আবার 6 এর গুণিতক হতে হবে। তো আমরা প্রথম ওইটা লিখে পেলি, আমরা গুণনীয়ক ব্যাখ্যা করব, আগে ওইটা লিখে পেলি। আমরা জানি যে ন্যাচারাল নাম্বারের সেট ইকুয়াল টু কত? 1 2 3 4 5, এটা চলতে থাকবে। এটা অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না সেটা অসীম সেট, আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে সেটা সসীম সেট। যেমন ন্যাচারাল নাম্বার হচ্ছে অসীম সেট। কেন? তুমি কি স্বাভাবিক সংখ্যা কতটা আছে গুণে শেষ করতে কখনোই পারবে না, এটা অসীম সেট। এই জন্য অসীম সেটের শেষ সংখ্যা কত এটা লেখা যায় না, এরকম ডট ডট অর্থাৎ n দিয়ে বলা হচ্ছে এটা একটা অসীম সেট। এবার দেখো 36 এর গুণনীয়ক সমূহ। আমরা গুণনীয়ক নিয়ে একটু কথা বলি, বলবো, সবাই একটু মনোযোগী হব। গুণনীয়ক কারা? শিক্ষার্থীরা। আমরা একটা ব্যাপার দেখি। 12। আচ্ছা দেখো তো, 12কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়? নিঃশেষে ভাগ যাওয়া মানে ভাগশেষ না থাকা। দেখো 12কে যখন আমি 3 দিয়ে ভাগ দিই তখন কোনো ভাগশেষ থাকে না, আবার 13কে যখন আমি 3 দিয়ে ভাগ দিই তখন ভাগশেষ 1 থাকে, এইটাকে বলা হয় নিঃশেষে ভাগ। 12কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না? ভাবো, 1 দ্বারা, 2 দ্বারা, 12কে 2 দ্বারা নিঃশেষে ভাগ যায়, 3 দ্বারা অবশ্যই যায়, 4 দ্বারা অবশ্যই যায়, 6 দ্বারা যায়, 7 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 8 দ্বারা যায় না, 9 10 11 দ্বারা যায় না, 12 দ্বারা যায়। অর্থাৎ 12কে 1 2 3 4 6 এবং 12 দ্বারা নিঃশেষে ভাগ যায়। একটি সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায় সেই সব সংখ্যা সমূহ ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ 12 এর গুণনীয়ক হলো কে? 1 2 3 4 6 12। এবং গুণনীয়কের উপাদান সংখ্যা সসীম। গুণনীয়ক কয়টা আছে গুণে শেষ করা যাবে? যেমন 25 এর গুণনীয়ক কয়টা তুমি গুণে শেষ করতে পারবে? 25 এর গুণনীয়ক প্রথমে 1, তারপরে 5, তারপরে 25। 18 এর গুণনীয়ক কত? 1 2 3 4 না 6 9 12 18, সরি 12 না, সরি 9 এর পরে আর 12 হবে না, 18। তাহলে গুণনীয়ক কাকে বলে? একটি সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায় তাদেরকে, ওই সংখ্যাগুলোকে, অর্থাৎ 12 গুণনীয়ক এগুলো সবগুলা, এবং এটা গুণে শেষ করা যাবে। তাহলে দেখো তো 36 এর গুণনীয়ক সমূহ কে? 1 নম্বর 1 2 3 4 5 হবে না, 6 হবে, 7 8 হবে না, 9
10 হবে না, 11 হবে না, 12 হবে, 13, 14, 15 হবে না, 16 হবে না, 17 হবে না, 18 হবে, এরপরে হবে সোজা 36 এবং সসীম, এরপরে আর হবে না। কিন্তু 36-এর গুণনীয়ক আর কেউ নেই। এবার গুণিতক, কার গুণিতক হতে হবে? 6-এর গুণিতক, 6-এর গুণিতক সমূহ। এবার আমরা একটু বুঝতে চেষ্টা করি গুণিতক কাকে বলে। চল আমরা বুঝতে চেষ্টা করি গুণিতক কাকে বলে। এই গুণনীয়ক গুণিতকের জ্ঞানটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। ম্যাথ করবো অথচ গুণিতক গুণনীয়ক আমাদের কাছে ক্লিয়ার হবে না, এটা হতেই পারে না। মনে করো 1, 2, 3, 4, তুমি কি এই সংখ্যাগুলো লিখে শেষ করতে পারবে? কখনোই শেষ করতে পারবে না, এগুলো চলতে থাকবে, এটার মানে চলতে থাকবে। তো তুমি সবগুলাকে 3 দিয়ে গুণ দাও, সবগুলাকে 3 দিয়ে গুণ দাও, সবগুলাকে 3 দিয়ে গুণ দাও, সবগুলাকে 3 দিয়ে গুণ দাও। 3 ওকে 3, 3-এর সাথে 2 গুণ করলে 6, 3, 3, 9, 3-এর 4-এ গুণ করলে 12, 10-এর 3-এ গুণ করলে 30, 20-এর 3-এ গুণ করলে 60, মাঝখানে আরও সংখ্যা আছে, অর্থাৎ এখানে সংখ্যাগুলো দিলে পাবে 300, আরও পাবে। এবার দেখো গুণিতকের সংখ্যা বলছি। একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলকে ওই সংখ্যার গুণিতক বলে। 3 একটা সংখ্যা, সেটাকে অপর সংখ্যা 1 দ্বারা গুণ করে 3 পেয়েছি, 3 হলো 3-এর গুণিতক। 3কে অপর একটি সংখ্যা 2 দ্বারা গুণ করে 6 পেয়েছি, 6 হচ্ছে 3-এর গুণিতক। তাহলে এই 3কে পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে সবগুলো দ্বারা গুণ করা যাচ্ছে না। এই জন্যই আমি এখানে অ্যান্স 1 দিয়েছি, যে 3কে তুমি পৃথিবীর সকল সংখ্যা দিয়ে গুণ দিলে গুণফল পাবে, এই গুণফল সবগুলো হবে 3-এর গুণিতক। একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেই গুণফলটা এই সংখ্যার গুণিতক। তাহলে একটা সংখ্যাকে আমি পৃথিবীর সব সংখ্যা দ্বারা গুণ করতে পারবো, ওই গুণফল যতগুলো বের হবে সবগুলো ওই সংখ্যার গুণিতক। তার মানে গুণিতক হচ্ছে অসীম সংখ্যার সেট, গুণিতক শেষ করতে পারবে না। তুমি মনে করো 4-এর গুণিতক বের করতে চাও, 4 ওকে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44 গুণে শেষ করতে পারবে না। তাহলে গুণিতক কাকে বলে? একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সে গুণফলকে ওই সংখ্যার গুণিতক বলে, এবং গুণিতক হচ্ছে অসীম সংখ্যার সেট। 6-এর গুণিতক তুমি বুঝছো, 6, 12, 18, তারপর 24, তারপরে কত 24, 5, 6, 30, 36 and so on and so on and so on and so on, শেষ হবে না, শেষ হবে না। এইটা কেন আবার and so on দেওয়া যাবে না, তাহলে ভুল হবে, এখানে আবার দিতে হবে। কেন দিতে হবে নিশ্চয়ই বুঝছো। তো আমাকে কি বলছে? 3টা শর্ত, ন্যাচারাল নাম্বার, 36-এর গুণনীয়ক, 6-এর গুণিতক, 3টা শর্ত ফুলফিল করবে যে সেই হবে এই সেটের উপাদান। তাহলে নির্ণয় সেট কে কে হয় দেখি তো, উপাদান কে কে হবে। প্রথমে দেখো 1 এখানে আছে, এখানে আছে, এখানে নাই, হবে না। 2 এখানে আছে, এখানে আছে, নাই, হবে না। 3 এখানে আছে, এখানে নাই, হবে না। 4 এখানে আছে, এখানে আছে, এখানে নাই, হবে না। এখন আমি এখানে কিন্তু আরো আছে, তাহলে বাকিগুলো বাদ দাও। 12 এখানে আছে, তো এখানে 12 আছে, বাকিগুলো নাই। 12 কি এখানে আছে? অবশ্যই আছে, 12 ন্যাচারাল নাম্বার। তাহলে কি হবে? প্রথমে হবে শিক্ষার্থীরা, আমরা একটু করে দেখি, 6 এখানে আছে, এখানে আছে, এখানেও কোথাও 6 অবশ্যই আছে, কিন্তু দেখো 12 এখানে আছে, এখানে আছে, 12 কিন্তু এখানে আছে, কিন্তু 6-এর পরে এই যে 9 দেখতেছো, 9 এখানে থাকলে কি হবে? এখানে তো নাই, তাহলে কি হবে? 12। এরপরে দেখো 18 এখানেও আছে, এখানেও আছে, ওখানেও আছে, 18। 24 এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নাই, হবে না। 30 এখানে আছে, এখানে নাই, এখানে আছে, হবে না। 36 কিন্তু 3 জায়গায় আছে, হবে। এরপরে আরো আছে, কিন্তু এখানে তো 36-এর পর আর কিছু নাই, তাহলে আর কেউ হবে না। এগুলি হবে নির্ণয় সেটটা। অর্থাৎ এই সেটটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে বর্ণনা করি, তার উপাদান হবে 6, 12, 18, 36। আমি আশা করছি তুমি তোমার বইয়ের 1-এর বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো সব করে ফেলবে একইভাবে। অর্থাৎ ওইগুলো কি পদ্ধতিতে বর্ণনা করা আছে? সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করা আছে, তুমি তালিকা পদ্ধতিতে নিয়ে যাবে। এখন আমরা কি করব? সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতিতে বর্ণনা করা আছে, তালিকা পদ্ধতিতে বর্ণনা করা আছে, সেইটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে নিয়ে যাব। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ সেটের উপাদানগুলো
তালিকা পদ্ধতিতে কি করা আছে, বর্ণনা করা আছে, তোমাকে সেট গঠন পদ্ধতিতে নিয়ে যেতে হবে। অর্থাৎ উপাদানগুলো সুস্পষ্টভাবে লেখা আছে, তোমাকে নিয়ে যেতে হবে, এদের বৈশিষ্ট্য লিখতে হবে আর কি। তাহলে দেখো গ নম্বর সেটটার উপাদান হচ্ছে কত, 4, এটা 2, কিন্তু 2 এর ক 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। তুমি উপাদানগুলো খেয়াল করো, এখানে 1 2 3 নাই, কিন্তু 4 আছে, 5 নাই, 6 নাই, 7 নাই, 8 আছে, 9 10 11 নাই, 12 আছে। তুমি একটু করে অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে এখানে। খেয়াল করো 4 8 12, তোমাদেরকে কতক্ষণ আগে আমি গুণিতকের সংজ্ঞা বলেছি। 4 কে 4, 4 2 8, 3 4 12, 4 24, 4 10 40, 4 9 36, 4 8 32, 6 7 28, 4 5 20, 4 4 16। তাহলে এগুলো সবগুলো কার গুণিতক, 4 এর গুণিতক। এখন কথা হলো 4 এর সব গুণিতক তো নেই। তুমি দেখেছো 40 এর পরে নেই, তাহলে 44 কি 4 এর গুণিতক না? অবশ্যই। 48 হতো, 52 হতো, 56 হতো, 60 হতো, 64 হতো, 68 হতো, 72 হতো, কিন্তু বাকিদেরকে তো নেই। নিয়ে আসছে কতটুকু পর্যন্ত, 40 পর্যন্ত। তার মানে কি 40-এর পর বাদ দিয়ে দিয়েছে। তারপর আরও একটা বৈশিষ্ট্য আছে, এগুলো সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, গণনা করা যায়, এখানে মাইনাস হলা কোনো সংখ্যা নাই। তাহলে এই উপাদানগুলোর বৈশিষ্ট্য কি, এরা স্বাভাবিক সংখ্যা, এরা 4 এর গুণিতক এবং 40-এর সমান অথবা 40 থেকে কম, 40-এর সমান অথবা 40 থেকে কম। তাহলে আমরা সেটাই লিখব, সেটগুলোর সেটগুলো তো নাই, একটা সেটটির উপাদানগুলো কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 4 এর গুণিতক, 4 এর গুণিতক এবং 40-এর সমান অথবা কি ছোট। এবার এইটাকে আমরা সেটের উপাদান দিয়ে, সেটের কি দিয়ে, অপারেটরগুলো দিয়ে বর্ণনা করি, যে এগুলো ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো সব ন্যাচারাল নাম্বার না, কি সংখ্যা, এক্স কার গুণিতক, 4 এর গুণিতক এবং এক্স এর মান 40-এর সমান অথবা 40 থেকে ছোট। দেখো 3টা বৈশিষ্ট্য, এক্স ন্যাচারাল নাম্বার, 4 এর গুণিতক এবং 40-এর সমান অথবা 40 থেকে ছোট। এটা অর্থাৎ এখানে তালিকা পদ্ধতিতে উপাদানগুলো বর্ণনা করছি, আমরা তাকে সেট গঠন পদ্ধতিতে কি করেছি, বর্ণনা করেছি। সেটের আলোচনাটা অনেক মজার, অনেক চমৎকার, কিন্তু আমরা অনেক সময় সেটটাকে কঠিন বলে মনে করি। আসলে এই সেট হচ্ছে অত্যন্ত সহজ। ম্যাথে যতগুলো অধ্যায় আছে তার ভিতর সবচেয়ে সহজ অধ্যায় সেট। তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি সেটের ভিডিওটা আপনার চ্যানেলে সবচেয়ে লাস্টের দিকে আপলোড দিলেন কেন, প্রথমে দিতে পারেন নাই? আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি এই বছর 2020 সালের মেয়ের 5 তারিখ প্রথম ভিডিও। তো আমি যেহেতু মেয়েতে এসেছি, তখন কিন্তু স্টুডেন্টরা অধিকাংশ ক্ষেত্রে সেট পড়ে ফেলেছে, বা মানে 3য় অধ্যায় পড়ে ফেলেছে। সেই জন্য আমি 4র্থ অধ্যায় দিয়ে শুরু করেছি, 4র্থ অধ্যায় দিয়ে, যাতে মাঝামাঝি সময় তারা যেগুলো শুরু করে। তো যেহেতু আমি আজকে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, দেখবে আমি অধিকাংশ চ্যাপ্টারের এখন ভিডিও দিয়ে ফেলছি, এই জন্যই এখন আমি সেটেরটা দিচ্ছি। এবার দেখো আমরা আরো একটা করি, আরো একটা কি বলছে দেখো, আরো একটা কি বলছে, এটা খটা কি বলছে দেখো, 1 2 3 4 6 9 12 18 36। এই সেটটাকে আমাকে সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করতে হবে, এটা তালিকা পদ্ধতিতে আছে। বৈশিষ্ট্যগুলো দেখো তো, 1 ন্যাচারাল নাম্বার, এটা ঠিক আছে। এবার তুমি খুব খেয়াল করো, 1 2 3 4 6 9 12 16 18 36। তুমি দেখো এগুলো হলো সবগুলো 36-এর গুণনীয়ক। তো গুণনীয়ক কাকে বলে আমরা জানি না, একটি সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায় ওই সংখ্যাগুলো ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে দেখো 1 দ্বারা 36-কে ভাগ যায়, 2 দ্বারা 36-কে যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 6 দ্বারা যায়, 9 দ্বারা যায়, 12 দ্বারা যায়, 18 দ্বারা যায়, 36 দ্বারা যায়, এবং 36-এর আর কোনো গুণনীয়ক নাই। আর
এগুলি হলো 36-এর গুণনীয়ক। তাহলে আমরা কি বলতে পারবো? সেটটির উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা এবং 36-এর কি গুণনীয়ক। গুণনীয়ক এখানে তো আর নাই, তাহলে আমরা কি লিখব যে এক্স কার গুণনীয়ক? 36-এর গুণনীয়ক। তো এটাই অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, তুমি যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের আগামী ভিডিওগুলিও তুমি দেখবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে, আমাদের চ্যানেলের ভিডিওগুলি তুমি অপরকে শেয়ার করবে, এটাই আমি প্রত্যাশা করছি। তো তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।